হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শুরু করেছি সকাল থেকে, কারণ সকালের নাস্তা আজকে কি বানাবো আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আজকে সকালের নাস্তায় বানাবো গোলা রুটি আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা মিক্স ভাজি তৈরি করব। কারণ প্রতিদিন ডিম ভাজা আর ডিম পোস্ট ভালো লাগে না, প্রতিদিন একই খাবার যেমন ভালো লাগে না, তাই একটু ভিন্ন ধরনের একটা ভাজি তৈরি করি। এখানে তেলের মধ্যে পেঁয়াজ কিছুটা হালকা ভেজে তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট দিয়েছি, সাথে 4টা শুকনো মরিচ, আর সাথে ছিল আস্ত পাঁচফোড়ন আর আস্ত সরিষা। এগুলিকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সবজি। মশলার সাথে সবজিগুলিকে একটু মিক্স করে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে দিয়েছি। তারপর সিদ্ধ হয়ে গিয়েছে। আর নামানোর আগে দিয়েছি পাঁচফোড়ন গুঁড়া। এটা দিলে যেমন ঘ্রাণটাও ভালো আসে আর খেতে অনেক ভালো লাগে। আর নামানোর আগে একটা ডিম ভেঙে দিয়েছি, সেটার জন্য সবজিটা আরও বেশি দুর্দান্ত হয়েছে। যেহেতু এখন শীতকালের সবজিগুলা পাওয়া যায় না, সেই কারণে আমি এখানে দিয়েছি আলু, মিষ্টি কুমড়া আর দুন্দুল। চাইলে আরও অনেক সবজি অ্যাড করা যায়। আপনাদের সাথে আমার এই ছোট গাছটি শেয়ার করেছিলাম। এবার সকালে ঘুম থেকে উঠে দেখি গাছটাতে প্রচুর পরিমাণে যেমন ফুল এসেছে তেমনই কিছু ফল এসেছে, কিন্তু ফলগুলি এসে টিকছে না, ফলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু গাঢ় রঙের এই হলুদ ফুলগুলি দেখে অনেক ভালো লাগলো, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। অনেক ফলও হয়েছে, কিন্তু ফলগুলি জানি কেন টিকছে না। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফল। গাছটা যাতে আরও ঝোপা হয় সেই কারণে আমি এই গাছের আগাগুলিকে কেটে দিয়েছি, যাতে করে এই দিক থেকে আরও শাখা প্রশাখা নতুন বের হয় আর বেশি করে ফল হয়। সেই কারণে প্রতিটি ডগার মাথাগুলি আমি কেটে দিচ্ছি। প্রতিটি ডগায় একটি করে ফল এসেছে। দেখি লাস্ট পর্যন্ত কোনো ফল টিকে কিনা, তারপরে বোঝা যাবে এটা কি গাছ। কারণ এই গাছটি হয়েছে আমার একটা লিচু গাছের গোড়ায়। জানি না লিচু গাছের গোড়ায় কি সবজির খোসা দিয়েছিলাম, ওইখান থেকে হয়েছে। এখানেও মানি প্লান্টের গাছগুলি দেখুন কি গ্রোথ হয়েছে, কত শাখা প্রশাখা নতুন বের হয়েছে, আর পাতাগুলির সাইজ দেখুন কত বড় বড় হয়েছে। এই ঘরটির ভিতরে কি আছে চলুন আপনাদেরকে একটু দেখাই। এই ঘরটিতে মূল্যবান কোনো কিছু না থাকলেও ঘরটিতে পুরনো অনেক স্মৃতি আছে। আমার যখন বিয়ে হয়েছিল তখনকার সময় এই ঘরটি ছিল পাকের ঘর। যেহেতু আগের দিনের সিস্টেম ছিল পাকের ঘর, ওয়াশরুম সব কিছু ঘর থেকে একটু দূরে থাকে, সেই কারণে আমার ঘর থেকে এই পাকের ঘরটিও ছিল একটু দূরে। আমার যখন ছেলে হয়েছিল তখন ঘর থেকে এই পাকের ঘরে আসতে অনেক সমস্যা হতো, কারণ ছেলেকে ঘরে রেখে আবার পাকের ঘরে যেয়ে রান্নাবান্না করাটা আমার জন্য অনেক কষ্ট ছিল, যেহেতু পাকের ঘরটা ছিল ঘর থেকে একটু দূর। এমনও হয়েছিল একবার আমি দুপুরে রান্না করতে গিয়েছিলাম পাকের ঘরে, ছেলে তখন খুবই ছোট, এই তো 2 বছরের হবে। তখন ও ঘরে টিভি দেখছে আর আমি পাকের ঘরে গিয়েছি রান্নাবান্না করতে। তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন প্রচুর বৃষ্টির সাথে বাজ পড়ছে, সেই কারণে আমি দাঁড়িয়েছিলাম পাকের ঘরে আর আমার ছেলেটা একা ঘরে কান্না করছিল। আসলে সেই সময়টার কথা মনে পড়লে এখনো খারাপ লাগে। এখন তো আলহামদুলিল্লাহ আমার ঘরের সাথে ওয়াশরুম, পাকের ঘর সব অ্যাড করা। আসলে কোনো কিছু নিয়ে যদি অনেক কষ্ট করা হয় সেটার ফলাফল আল্লাহ নিশ্চয়ই অনেক ভালো দেয়। আর সেই সময়টায় ছিলাম আমি একটু ভীতু মেয়ে, কারণ আমার শ্বশুর বাড়িটা ছিল অনেক বড়। আমি তখন রাত্রে বের হতে অনেক ভয় পেতাম। আসলে মানুষ যখন যে পরিস্থিতিতে থাকে তখন সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। আসলে বিয়ের আগে মানুষের জীবনটা থাকে একরকম, বিয়ের পরে হয়ে যায় আরেক রকম, আর যখন মা হয় তখন হয়ে যায় আবার অন্যরকম। আর বিয়ের পরের জীবনটা মানুষের যত দীর্ঘ হয় তত মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে। আমার বিয়ের পরে যখন আমি শ্বশুর বাড়িতে আসি তখন একটা কাজ করার আগে অন্তত 3-4 বার ভাবতাম যে এই কাজটা করলে আমাকে কে কি বলবে। আসলে তখন ছিলাম খুবই বোকা, অন্যের কথা চিন্তা করে নিজের অনেক শখগুলি বাস্তবায়ন করতে পারিনি। এখন মনে করি আমার মন যা চায় সেটা করাই উচিত, কারণ পাশের লোকগুলি কিন্তু আমার ভালোটা ভালোভাবে নিবে না, পছন্দ করবে না। তাই কে কি বলবে সেটার দিকে না তাকিয়ে সামনের দিকে চলাই ভালো। আমরা অবসর সময় যখন একটু শান্তিতে বসি
তখন কিন্তু অন্যের চিন্তা ভাবনায় কিন্তু মাথায় ঘুরপাক খায় অনেক সময়। তখন কিন্তু সেই চিন্তা ভাবনা না করে তখন মনে মনে আল্লাহর জিকির করা অনেক ভালো। তখন কিন্তু মনটা অনেক শান্তি হয়ে যায়, আর মনে হয় তখন আল্লাহ আমাকে যেভাবে রেখেছে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। যেহেতু সামনে কোরবানির ঈদ, সেই কারণে বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি ড্রেস কিনবো, তার সাথে আমারও ড্রেস কেনা হয়েছে। রোজার ঈদে কেনাকাটার প্রতি যে প্রচুর আগ্রহ থাকে, কোরবানির ঈদের সময় কিন্তু সেটা থাকে না। তাই বাচ্চাদের জন্য কিছু অল্প জিনিস কিনেছি, আমার জন্য কিছু অল্প কিনেছি। আর কি কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কোরবানি ঈদে একটু খরচটা একটু বেশি থাকে, এই কারণেই অল্প কিছু ড্রেস কিনেছি। এখানে বিকেলের নাস্তায় বানাচ্ছে মুড়ি ভাজা, তেলের সাথে অল্প একটু পেঁয়াজ হালকা করে ভেজে কাঁচামরিচ দিয়ে তারপরে হলুদের গুঁড়া দিয়ে মুড়িটা দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যায় মুড়ি ভাজা। এটা খেতেও মজা হয়, চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা চায়ের সাথে যেমন জমে তেমনি এভাবে খালি খেতে দুর্দান্ত লাগে। খাওয়া দাওয়া শেষ করে এখানে প্রতিদিনের মতো বাচ্চারা পড়তে বসেছে আর আমি পাশে বসে আছি। ওখানে আমার ছেলে বসে পড়ালেখা করছে আর এখানে মেয়ে পড়তে বসে কত খেলনাপাতি নিয়ে যে পড়তে বসেছে। আমার মেয়ে যেহেতু ছোট তাই ওকে খেলার সাথে সাথে পড়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ কিছু কিছু পারে, ছড়াও পারে, এভাবেই আস্তে আস্তে শিখে যাবে। আমার মেয়েকে পড়ার জন্য একটা বই কিনে দিয়েছি। আমার মনে হয় ও 1 সপ্তাহ পড়েছে বইটা দিয়ে, তারপরে বইটা ছিঁড়ে মেরে অস্থির। আর আমার ছেলের সেই ছোটবেলার বইটি আমার মেয়েকে দিয়েছি পড়ার জন্য, এখনও সযত্নে রেখেছি। আমার ছেলেটা খুবই মাংসপ্রেমী, সে মাংস হলে ভাত খায়, না হলে ভাত খেতে চায় না, মাছ হলে ভাত খেতেই চায় না। তাই তার জন্য মাছের নতুন একটা রেসিপি তৈরি করছি। যেসব বাচ্চারা মাছ পছন্দ করে না, আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ বাচ্চারা আনন্দ নিয়ে খাবে। যে মাছে কম কাটা আছে সেই মাছ নিতে হবে, তারপরে মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিতে হবে যাতে মশলাগুলি মাছের ভিতরে ঢুকতে পারে। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সয়া সস, একটু লেবুর রস দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে মাছের গায়ে লাগিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণের জন্য মাছটাকে একটু রেস্টে রেখেছি। তারপরে ফ্রাই প্যানে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি। ভাজার পরে সয়া সসের কারণে অনেক সুন্দর একটা স্ট্রং বারবিকিউর একটা ফ্লেভার আসে। ভাজা শেষ হলে নামিয়ে একটু ঠান্ডা করে তার উপরে সস মেখে একটু লেবুর রস আর একটু উপরে দিয়ে তারপরে ওভেনে দিয়ে বেক করতে হবে মাত্র 5 মিনিটের জন্য। বের করার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এটা ভাতের সাথে কিংবা পোলার সাথে কিংবা খালি অনেক জমে যায়। চাইলে আপনারা বাচ্চাদের জন্য ট্রাই করে দেখতে পারেন। যখন আপনি এই রেসিপিটা করে বাচ্চাদের সামনে দিবেন তখন বাচ্চারা অনেক আনন্দ নিয়ে মজা করে খাবে। আমার এমন একটা সময় গিয়েছে আমার ছেলে 3 বেলা মুরগির মাংস খেত। এরকম করে পুরা 1 মাস আমাকে মুরগির মাংস শুধু রান্না করতে হচ্ছে। ও মাছ খেতেই চাচ্ছিল না। তখন আমি এই রেসিপিটা করার পর আমার ছেলে অনেক পছন্দ করে। আর বাচ্চা বলে কথা, ওদের মাছকেই বিভিন্ন আইটেম করে খাওয়ালে ওরা নিশ্চয়ই খাবে। আর বাচ্চারা কখন একঘেয়েমি খাবার পছন্দ করে না। এবার এই ঈদের জন্য এই জামা কাপড়গুলি কিনেছি। যেহেতু প্রচুর গরম সেই কারণে অনেক দামি ড্রেস কেনা হয়নি, আর অনেক দামি ড্রেস কেনা হলেও ঘরে পরে থাকে। তাই এবার সুতির ড্রেস কিনেছি যাতে ঈদের দিনও পরতে পারি আর গরমে এসব জামা কাপড় পরেও আরামদায়ক হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।